নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প আল্লাদি কবে কথা বলবে, লিখেছেন অমরেন্দ্র চক্রবর্তী। আল্লাদি সকলের সব কথা বুঝতে পারে, কিন্তু নিজে কোনো কথা বলে না। আমি যখন ওকে কিছু বলি, ওর চোখ দেখেই বুঝি ও আমার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনছে। কোন কথাটা ওর পছন্দ, কোনটা ওর মোটেই ভালো লাগছে না, তাও ওর চোখের দিকে তাকিয়ে বোঝা যায়। প্রতি বছর শীতকালে আমি হিমালয়ে যাই। সেখানে নানা ধরনের সাধু সন্ন্যাসীদের সঙ্গে আমার দেখা হয়। সাধুদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে, তবে যিনি যত বড় সাধু তিনি তত কম কথা বলেন। গত বছর এক সাধুর দেখা পেয়েছিলাম, তিনি কথাই বলেন না। কেউ তার সামনে এসে দাঁড়ালে কিংবা বসে থাকলে অনেকক্ষণ পরে তিনি শুধু বন্ধ চোখ খুলে তার মুখের দিকে চেয়ে থাকবেন। আকাশের তারা যেমন আমাদের দিকে চেয়ে থাকে। প্রতি বছর হিমালয়ে যাবার 2-3 দিন আগের থেকে আল্লাদি আমার কাজ ছাড়া হতে চায় না। ভালো করে খায় না, ঠিকমতো ঘুমোয় না। যতক্ষণ আমাকে পায় আমার গা ঘেঁষে বসে থাকে। রাতেও আমার পিঠে পিঠ ঠেকিয়ে আমারই বালিশে মাথা রেখে চুপ করে শুয়ে থাকে। ওর গায়ে মাথায় অনেকক্ষণ হাত বুলিয়ে আমাকে বারবার বলতে হয়, এবার ঘুমো, দেখিস এবার আমি তাড়াতাড়ি ফিরে আসব। আল্লাদি আমাদের মুখের কথা কত গভীরভাবে বুঝতে পারে, একদিন তার একটা খুব বড় প্রমাণ পাওয়া গেল। মাথা ভরা ঘন কাশবনের মতো চুল কবি সুভাষ মুখোপাধ্যায় একদিন সন্ধেবেলা আমার নিমন্ত্রণে আমাদের বাড়ি এসেছেন। সকলেই তার কাছে তার কবিতা শুনতে চাইছে। শেষ পর্যন্ত তিনি আমার বইয়ের তাক থেকে তারই লেখা একটা বই নিয়ে সবে পড়তে শুরু করেছেন। ও মেঘ, ও হাওয়া, ও রোদ, ও ছায়া, যাচ্ছি। অমনি যাচ্ছি শুনেই আল্লাদি জোরে চেঁচাতে লাগলো। প্রথমটা আমি ভ্যাবাচাকা খেয়ে গেলেও পরের মুহূর্তেই ব্যাপারটা বুঝতে পারলাম। আসলে যারা আমাদের বাড়িতে এলে আমাদের ভালো লাগে, তাদের চলে যাওয়াটা আল্লাদির ভালো লাগে না। যাওয়ার জন্য উঠে দাঁড়ালেই আল্লাদি চেঁচিয়ে মেচিয়ে একসার করে ছাড়ে। যাচ্ছি মানুষ কখন বলে? যাবার সময়ই না। আল্লাদির চেঁচামেচি শুনে সুভাষ মুখোপাধ্যায় কবিতা পড়া থামিয়ে ওকে কাছে টেনে নিয়ে তক্ষুনি খানিকটা সুর করে বলে উঠলেন, আয় রে আয় আল্লাদি, আয় রে হাসির পাল্লাদি। তারপর আবার পড়তে শুরু করলেন, ও ফুলের সাজি, ও নদী, ও মাঝি, বনের জোনাকি, ও নীর, ও পাখি, যাচ্ছি। সে বছরই হিমালয় থেকে ফিরে এসে শুনি সুভাষ মুখোপাধ্যায় তার মাথা ভরা কাশফুলের মতো চুল নিয়ে সত্যি অনেক দূরে চলে গেছেন। আমার এক বন্ধু আছে, তার নাম ঋষি। তার এখন 4 বছরও হয়নি। এখন থেকেই তাকে রোজ স্কুলে যেতে হয়। স্কুলের ছুটির দিনে সে আমাদের বাড়ি এসে আমাকে অনেক গল্প বলে যায়। সব গল্পই কিন্তু আল্লাদির, ভারী মজার আর অদ্ভুত সব গল্প। আমি যদি বলি, তুই এসব জানলি কি করে? ঋষি উত্তর দেয়, ওই তো আমাকে বলেছে। এই মিথ্যুক, আল্লাদি আবার কবে কথা বলতে শিখলো রে? মিথ্যুক বলেছি তো। অভিমানে মাটিতে চোখ রেখে ঋষি বলল, আমি যখন ওর মতোই মেঝে উপুর হয়ে ওর নাকের সঙ্গে প্রায় নাক লাগিয়ে ওর চোখে চোখ রেখে শুয়ে থাকি, তখন চোখ দিয়েই ও ওর গল্প বলে।
সেই গল্পই আমি তোমাকে বলি। ঋষি আমাকে একদিন বলল, আল্লাদির নিজের দেশ নাকি বরফে ঢাকা পাহাড়ের কোলে একটা গ্রাম। গ্রামের শেষে বড় সবুজ মাঠ আছে, মাঠের ধারে একটা নীল জলের হ্রদ। এইটুকু বলে ঋষি খানিকক্ষণ চুপ করে কি ভাবল, তারপর ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, জানো তো, আল্লাদি ওর বাবা মার কথা কিছু মনে করতে পারে না, তাদের মুখও নাকি ভুলে গেছে। আচ্ছা, আল্লাদি কবে আমাদের মতো কথা বলবে? ঋষির মুখে আল্লাদির এইসব গল্প শুনে হাসবো না একটু একটু বিশ্বাসই করব ভাবছি, এমন সময় ঘন ঘন বার কতক দরজা ঘন্টি বেজে উঠল। ঘন্টি শুনেই আল্লাদির আগে চিৎকার করতে করতে দরজার দিকে তেড়ে গেল। ওকে জোর করে চেপে ধরে দরজা খুলে দিলাম। যারা ঘন্টি বাজাচ্ছিলেন তারা এবার ভয় পেয়ে আমাকেই হম্বিতম্বি করতে লাগলেন। তারপর আমি আল্লাদিকে বুঝিয়ে সুজিয়ে শান্ত করে ওদের ভয় কাটিয়ে দিতে একজন মুখে হাসি মাখিয়ে বললেন, আমি এবার ভোটে দাঁড়িয়েছি, ভোটে জিতে আপনাদের সেবা করবার সুযোগ যেন পাই, একটু দেখবেন। আর একটা কথা, কুকুরকে লাই দিতে নাই, ও তো আরেকটু হলে আমাদের কামড়েই দিত। কথা শেষ হতে না হতেই ভোট প্রার্থীদের মুখের উপর দড়াম করে দরজা বন্ধ করে দিলাম। আমার এই অভদ্র ব্যবহারের কথা ভেবে পরে আমার খুবই খারাপ লেগেছে, কিন্তু কি করব, আল্লাদিকে কেউ কুকুর বললে আমি সহ্য করতে পারি না। আল্লাদিকে আমি এত ভালোবাসি কেন জানো? ও নিজেও সবাইকে শুধু ভালোবাসে। একদিন সন্ধেবেলা কবি শঙ্খ ঘোষ আর আমাদের প্রতিমাদি ভালোবেসে আমাদের বাড়িতে এসেছেন। রাতে খাবার টেবিলে শঙ্খ ঘোষ শোনাচ্ছিলেন তার মাস্টারমশাইদের কথা, তার ছাত্রদের কথা, ছেলেবেলার বন্ধুদের কথা, বড়বেলার বিখ্যাত মানুষজনের কথা, যাদের তিনি খুব কাছ থেকে দেখেছেন। কারো সঙ্গে তার প্রীতির সম্পর্ক, কারোর সঙ্গে শ্রদ্ধার, সকলের প্রতি তার গভীর ভালোবাসা। আমরা মুগ্ধ হয়ে কথা শুনছিলাম। ধান খেতে ঢেউ তুলে বয়ে যাওয়া হাওয়ার মতো তার ভাষা। শুনতে শুনতে খেতেও ভুলে যাচ্ছি। তার মধ্যেই হঠাৎ খেয়াল হলো, আল্লাদি কোথায়? ওকে তো অনেকক্ষণ দেখছি না, একবারও ওর ডাকও শুনিনি। এ কথা শুনে শঙ্খ ঘোষ বললেন, ও বোধহয় ঘুমোচ্ছে, আমার পায়ের পাতায় অনেক একভাবে ওর গলার নরম লোমের ছোঁয়া পাচ্ছি। নিচু হয়ে দেখি টেবিলের তলায় শঙ্খদার পায়ের পাতায় প্রায় মাথা রেখে আল্লাদি শুয়ে আছে। মোটেই ঘুমোচ্ছে না, ওর দু চোখ খোলা, তার মানে মন দিয়ে শঙ্খ ঘোষের কথা শুনছে। রাত 12টার সময় ওরা যখন চলে যাচ্ছেন, তখন আল্লাদির চেঁচামেচি যদি তোমরা শুনতে, তাহলে কেউ আর ঘুমিয়ে থাকতে পারতে না। আরেকদিন কি হয়েছে, বিশ্ব দেখতে ব্যাকুল বাউন্ডুলে কবি লেখক নবনীতা দেবসেন এসেছেন আমাদের বাড়িতে। আল্লাদিকে দেখে যেই বলেছেন, ও মা কি সুন্দর রে তুই, আল্লাদিও অমনি দুপায়ে দাঁড়িয়ে উঠে নবনীতাদির গলা মুখ টুক চেটে একেবারে এক কাণ্ডই করে বসেছে। তোমরা কেউ যদি আল্লাদিকে দেখতে চাও, তাহলে ভোরে কিংবা বিকেলে আমাদের বাড়ির ছাদে চলে এসো। ওই সময় আল্লাদি ছাদে ঘুরে ঘুরে টবে ফুল গাছগুলোর কাছে গিয়ে বিভোর হয়ে ফুলের গন্ধ শোকে। ওর ঘ্রাণ শক্তি তো এমনিতেই প্রবল। মাথাটা একটু উঁচু করে অনেকক্ষণ ধরে ও ফুলের ঘ্রাণ নেয়। আমি ওই সময় ওর চোখে চোখ রেখে দেখেছি, ও তখন আমাকে দেখতে পায় না।
আকাশে চোখ ভাসিয়ে মনে হয় যেন অনেক দূরের কিছু একটা দেখছে, যেন এই আকাশের ওপারে অন্য কোনো আকাশ থেকে ভেসে আসা কিছু। দেখে না শোনে না শোকে, ঠিকমতো বোঝা যায় না। কি দেখে, কি শোনে, কি ভাবে, জানবার উপায় নেই। যদি কোনোদিন মানুষের মতো কথা বলতে পারে, তাহলেই ওর মুখ থেকে আমরা ওর মনের সব কথা শুনতে পাবো। শুনতে শুনতে হয়তো হিংস্র আর হিংসুটে লোকের মনও টগর ফুলের মতো সাদা হয়ে উঠবে, চোখের দৃষ্টি হবে জ্যোৎস্নার মতো নরম। গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনারা কমেন্ট লিখবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয়। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।